পালাবো না। এটা কে বলেছিল? নামটাই বলো। কাদের আঙ্কেল? নতুন সময় থেকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধাকে। আর আজকে আমার সাথে আড্ডায় আছে খুব পরিচিত মুখ, আমি তার নামটা বলে দিচ্ছি, ডক্টর সাবরিনা। আপু, তোমার থেকে আমরা প্রথমে এমন একটি সিক্রেট জানতে চাইবো যেটি এখন পর্যন্ত তুমি কাউকে বলনি বা কেউ জানে না সেটা। এটা আমাকে চিন্তা করে বার করতে হবে, কারণ হচ্ছে যে রেগুলারই আমি গণমাধ্যমে কোয়েশ্চেনের সম্মুখীন হই, আর রেগুলারই কোনো না কোনো পেটের কথা বলেই ফেলি। চিন্তা করার সময় দিচ্ছি, সমস্যা নাই। এই মুহূর্তে তো মনে পড়ছে না, হঠাৎ করে বললে কি মনে পড়ে? হঠাৎ করে বললে যে অনেক বলা কথাগুলো মনে পড়ে, হ্যাঁ, না বলা কথা সচরাচর মনে পড়ে না, বলতে বলতে মনে হবে। এটা কিন্তু চালাকি হয়ে যাচ্ছে, এটা ঠিক না। আমিও চালাক হয়ে গেছি, দেখো। আচ্ছা, একটু যদি বলো, আমাদের দর্শকদের জন্য একটু বলো যে তোমার কোন সিক্রেটটা এখন পর্যন্ত কেউ জানে না। এটা তো আসলে চিন্তা করে বলতে হবে, কারণ হচ্ছে যে আমার যারা হচ্ছে যে ইচ্ছে বা অনিচ্ছায় সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন, বা যাকে হচ্ছে তোমাদের ভাষায় ভাইরাল বলো, তাদের বেশিরভাগ সব জিনিসই মানুষ জানে। হ্যাঁ, তো এই মুহূর্তে কিছু মনে পড়ছে না। অন্য কোয়েশ্চেন করো, আমার মনে পড়লে। হতে পারে না যে এই মুহূর্তে যে স্টিল বয়ফ্রেন্ড আছে তার কথাটা কেউ জানে না? না, বয়ফ্রেন্ড নাই, কারণ হচ্ছে যে আমার যে বিয়ে হয়েছে, তো উনি হচ্ছে যে এই ব্যাপারে খুবই সেন্সিটিভ। আচ্ছা, যে সেরকম বয়ফ্রেন্ড রাখা কেন, কোনো বয়ের সাথে কথা বলারই সুযোগ নাই। আচ্ছা, ঠিক আছে। তা আরেকটা জিনিস হলো, তাহলে আমরা যেহেতু তোমার বরের প্রসঙ্গ চলে আসছে, আমরা জানতে চাচ্ছি তোমার বিয়ের গল্পটা বলো। বিয়ের গল্পটা হচ্ছে যে আমি আসলে বিয়েতে বিশ্বাসী, হ্যাঁ, প্রেম প্রীতিতে বিশ্বাসী না। আমার কাছে মনে হয় যে প্রেম বলে কিছু নাই। আচ্ছা, তো আর প্রেম মানেই হচ্ছে প্যারা। তো আমাদের বিয়ের গল্পটা এমনিতেই তো আমার বিভিন্ন কারণে বিভিন্ন সাংবাদিক বা গণমাধ্যমে মুখোমুখি হচ্ছিলাম, তো উনি যেহেতু সাংবাদিক, সেই সূত্রেই আমাদের পরিচয় হয়, এবং হচ্ছে যে সরাসরি বিয়ের আলাপটাই হয়, তো প্রেম প্রীতি হয় নাই। আচ্ছা, বিয়ে প্রপোজালটা কে প্রথম দিয়েছিল? সেই মনে হয় কনফিউজড। হ্যাঁ, সেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বিয়ের আগ পর্যন্ত ঠিক কতগুলি প্রেম করেছো? সেই প্রথম জীবন থেকে এই পর্যন্ত? প্রেম আমি কখনোই করি না, আমি খুব একটা প্রেমে বিশ্বাসী না। আমি আসলে আজকে যেটা প্রেম, কালকে সেটা অপ্রেম। ধরো যে আজকে তোমার মনে হচ্ছে যে এই মানুষটাকে ছাড়া আমি বাঁচবই না, হ্যাঁ, তাকে ছাড়া আমার জীবন চলবে না, আবার যখন ব্রেকআপ, দুদিন পর আবার আরেকজনের জন্য সেম ফিলিংস, যে তাকে ছাড়া বাঁচতেছি না, তাহলে কি প্রেম বলে কিছু আছে? আর হচ্ছে তুমি তো জানো যে হুমায়ুন ফরিদি আছে না, উনি বলেছিলেন যে খবরের কাগজটা সকালবেলা মানুষ 12 টাকা 14 টাকা দিয়ে কেনে, ঠিক সন্ধ্যাবেলায় সেটা শের দরে বিক্রি হয়, ওজন হিসাবে। তো প্রেমটা অনেকটা এরকম, আজকে যাকে মনে হচ্ছে যে খুবই মূল্যবান, কালকে মনে হবে দূর প্যারা, তার সাথে দেখা হয়েছিল কেন? আচ্ছা, তুমি যদি প্রেমই না করে থাকো, তাহলে প্রেম আজকে যার জন্য একটা ফিলিংস, কালকে তার জন্য আরেকটা ফিলিং, এই জিনিসগুলোর উপলব্ধি কোথা থেকে পেলে? এটা তো আসলে না করলে বোঝা যায় না। না, আশেপাশে দেখি না, দেখে অনুভব করা যায়, এটা কিভাবে সম্ভব? দেখি যে আমার ফ্রেন্ডসদেরকে দেখছি, আত্মীয় স্বজনের মধ্যে দেখছি, কি দুঃখের ব্রেকআপ হয়ে গেছে, কি কান্নাকাটি, আবার দেখি কি 1 মাস 2 মাস পরে আবার হাসি মুখে, কি ব্যাপার, না নতুন একটা রিলেশন হয়েছে। আচ্ছা, আমাদের একটা জনপ্রিয় শো আছে, দৈনিক নতুন সময় একটা জনপ্রিয় শো আছে, গুগলিবাজ। তো সেটাতে আমরা গুগলি ধারা ধরে থাকি, তো তোমার সাথে আজকে আমরা সেম একটা গুগলি করি। তো তোমাকে আমরা ধাঁধায় খুবই লাড্ডু মার্কা, ধাঁধাটা আমি পারি না। চেষ্টা তো করো। আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে যে কোন জিনিস আমরা রাতে করতে পারি কিন্তু দিনে করতে পারি না? রাতে করতে পারি, দিনে করতে পারি না? হ্যাঁ, কোন জিনিস আমরা রাতে করতে পারি, দিনে করতে পারি না? নাইট ক্রিম লাগানো। নাইট ক্রিম লাগানো, রাতে নাইট ক্রিম লাগাই, দিনে সেটা লাগাতে পারি না। তুমি কি লাগাও নাইট ক্রিম? আমি নাইট ক্রিম লাগাই না, আমি একটু ময়েশ্চারাইজার। এত দ্রুত মাথায় আসলো, আর একটু চেষ্টা করো। রাতে করতে পারি, দিনে করতে পারি না। বাতি জ্বালানো। কেন দিনে বাতি জ্বলে না? এখন তো বাতি জ্বলছে। বলে দাও, আমি পারি না।
কি হতে পারে? চেষ্টা করবা না আর? দুইটা বললাম, তুমি যে একটা উত্তর আচ্ছা, দিলা না। সকালে ব্রেকফাস্ট করো, দুপুরে লাঞ্চ মাঝে মাঝে বাদ দিই, তাহলে ডিনার। রাইট। হ্যাঁ, তো সেটাই তাই হয়েছে। আমি আমাকে নাম পয়েন্ট দিয়ে রাখো। হ্যাঁ, আচ্ছা। পয়েন্টের বিষয় যেহেতু আসছে, আরেকটা জিনিস জিজ্ঞেস, তুমি তো আসলে অনেক মানুষ দেখেছো, তো এর মধ্যে অনেক জেলায় গিয়েছো, অনেক জেলার মানুষ দেখেছো। মানুষও দেখেছি, অমানুষও দেখেছি। হ্যাঁ, মানুষ অমানুষ উভয় দেখেছো, তার মধ্যে কোন জেলার ছেলেদেরকে তুমি বেশি মার্ক দিবে? নরসিংদী। নরসিংদী কেন? বর্তমান শ্বশুর বাড়ি এই জন্য? আর কোনো কারণ নেই? নরসিংদী জেলার ছেলেরা আমি দেখেছি ভালো হয়, বউকে ভালোবাসে, আবার হচ্ছে ওরা কিপটে টাইপের হয় না, বুঝছো? ও আচ্ছা, উদার। তার মানে বোঝা গেল কিপটে মানুষ পছন্দ না। না, কিপটে মানুষ পছন্দ না। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই আমরা একটু জেল জীবনের কথায় চলে যাই, যেহেতু এটা তোমার লাইফের একটা বিশাল পার্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আসলে আমরা জেনেছি ইতিমধ্যে যে তুমি বিভিন্ন শোতে বলেছো যে জেল জীবনে তুমি সমকামিতার একটা ঘটনা বলেছিলে। আজকে কি সেটা একটু আমাদের সাথে বিশ্লেষণ করা যায় কিনা, শেয়ার করা যায় কিনা? আসলে শুনো, জেল জীবনের সমকামিতার কোনো ঘটনাই বলিনি। এগুলা সবই থাকে না যে ইসের মধ্যে একটা টাইটেল দিয়ে দেয় বেশি বেশি ভিউ হওয়ার জন্য, এটা তাই। কারণ কারাগারে মানুষের মনে যাই থাক, কারাগারে সমকামিতাকে মানে করার কি বলবো, করার কোনো সুযোগ নাই। এই জন্যই সুযোগ নাই যে ওখানে 24 ঘন্টা কর্তৃপক্ষ নজরদারিতে থাকতে হয়। একটা রুমের মধ্যে একা থাকার কোনো সুযোগ নেই। একটা রুমে, এরকম রুমে তো 45 জন মানুষ। এমনকি টয়লেট যেটা, সেটা হচ্ছে অর্ধেকটা কাটা থাকে, there is no privacy। এমনকি তুমি যদি টয়লেটে গিয়ে তোমার নির্ধারিত সময়ের বাইরে বেশিক্ষণ কাটাও, এই কি করেছিল এইরকম, তো সুযোগ নাই। হ্যাঁ, আর কর্তৃপক্ষ নজরদারি করে, সেই সাথে যারা কর্তৃপক্ষ চাইতে ভয়ানক হচ্ছে যারা পুরানো কয়েদি, তাদেরকে পাহারা বলা হয়, তাদের তো এটা সম্ভব না। তার মানে এরকম কোনো ঘটনা আসলে তুমি বলোনি? এরকম কোনো ঘটনা কারাগারে অন্তত বাস্তবায়ন করা সম্ভব না। এমনিতে তো মানুষের মনে অনেক নেগেটিভ আসতেই পারে, কিন্তু সেটা বাস্তবায়নের জায়গা ওটা না। আচ্ছা, কারাগারের একটা অভিজ্ঞতা শেয়ার করো, যেটা আসলে তুমি কারাগারে না গেলে কখনো অনুভব করতে না বা বুঝতে পারতে না। প্রত্যেকটা জিনিস আমি যদি শুরু করি 1 নাম্বার করে, তো হচ্ছে যে শেষ করা যাবে না, শো শেষ হয়ে যাবে। তো ওই যে তুমি নাইট ক্রিমের কথা বললাম না, তো কারাগারে আমি প্রথম হয়েছি নাইট ক্রিম। তো মানে মানুষের যে একটা মানে ফর্সা হওয়ার আকুতি থাকে, সেটা আমি আগে বুঝি নাই। হ্যাঁ, তো ওখানে গিয়ে দেখলাম যে কারাগারে মহিলারা প্রচুর, বন্দিনীরা প্রচুর নাইট ক্রিম ইউজ করে, স্পেশালি লতা হার্বাল। তো আমি একদিন মানে শুয়ে আছি, প্রথম গিয়েছি, মানে তখন একেবারে অ্যাকাস্টমড হতে পারি নাই। তো শুয়ে আছি, আমার তখন ঘুম তো আসে না, তন্দ্রা মতো আসে। তো তন্দ্রা মতো আসে, হঠাৎ করে চোখ যখন মেলছি, তখন দেখি আমার পাশে একটা লাশ এভাবে পড়ে আছে। হ্যাঁ, তার পুরা মুখটা সাদা, দাঁতগুলো শুধু বের হয়ে আছে, পুরো মুখটা সাদা। আমি পুরা ভাবতে ভয় লাগে, আমার চিৎকার করে উঠছি। পরে দেখি লাশটা আমার দৌড়ে আমার জন্য পানি নিয়ে আসতেছে। পরে দেখলাম সে লতা হার্বাল মুখের মধ্যে পুরো করে মেখে শুয়ে আছে। লতা হার্বাল মাখলে শুয়ে মানে যাতে ক্রিমটা নষ্ট না হয়, যেন সোজা শুয়ে থাকতে হয়। তো ওইখানে গিয়ে আমি দেখলাম যে মানুষের ফর্সা হওয়ার পিছনে কি। তা আমার মনে হয় কি, যে যারা কারাগারে থাকে তাদের মধ্যে অনেক অতৃপ্তি, অনেক কিছু নিয়ে হতাশা, অনেক কিছু থাকে। সেই হতাশা ঢাকার জন্যই তারা এগুলোতে সময় দেয়। কিন্তু বাইরের জগতেও কেন মানুষ এগুলো ব্যবহার করে, কেন দেয়, এটা আমি বলতে পারবো না। তো যেহেতু আমরা কারাগারে চলে গিয়েছিলাম, এটা খুব আবেগী একটা পার্ট তোমার জীবনে, তো আমরা আবার একটু গুগলিতে চলে যাই, একটু বিনোদনে চলে আসি, যেহেতু এটা আমাদের আড্ডা। তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোন জিনিস ছেলেদের আছে মেয়েদের নাই, বলো? ডাইমোজ। কিভাবে বললা এত দ্রুত? ও মা, এটা বুঝি দেখে বোঝা যায় না। মানে এমন একটা ব্যাপার ঘটলো যে মনে হয় আমি শিখিয়ে দিচ্ছি, এরকম একটা বিষয়। এটা কি তুমি আজকে প্রথম শুনলো নাকি এর আগে ওটা কোথাও দেখেছো? না, কোথাও দেখিনি আমি, ধাঁধা এগুলো দেখি না, বুঝছো, কিন্তু এটা তো বোঝাই যায়। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু ট্রুথ অ্যান্ড ডেয়ারে চলে যাই। বিষয় হচ্ছে, আমি কিছু নাম বলবো যেগুলির এক কথায় তুমি তাদের সম্পর্কে একটু মতামত দিবা।
চিনি আমি তাদের সবাইকে। অবশ্যই চেনো, একদম মানে আমরা সবসময় চিনি এবং খুব আলোচিত নাম তারা। শেখ হাসিনা। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু কন্যা। আচ্ছা, তারপর খালেদা জিয়া। ওদের সম্পর্কে আমার একটা আছে যে উনি অসম্ভব সুন্দর। আমি আমার মায়ের কাছে শুনছি, আমার মা ওনার একটা বর্ণনা দেয় যে আমার আম্মা একবার ওনাকে দেখেছিলেন, একটা জায়গায় নিয়ে এসেছিলেন। আমার আম্মা বলে যে ওনাকে দেখে আলো ঠিকরে পড়ে এরকম। তো আমি ওনাকে কখনো সামনাসামনি দেখি নাই, তো এই জিনিসটা আমাকে খুব ছোটবেলা থেকে এই জিনিসটা আম্মার গল্প যখন শুনতাম তখন আমার কাছে এটা খুব লাগতো, কখনো সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। আচ্ছা, ডিবি হারুন। নাটকের পরিচালক, নাটকের অভিনেতা, নাটকের প্রডিউসার এবং ভাতের হোটেলের মালিক। কতগুলা বললাম দেখো। আচ্ছা ঠিক আছে, এক কথার জায়গায় 4 কথা হয়ে গেছে। আচ্ছা, হিরো আলম। পরিশ্রমী একজন মানুষ যিনি ভাইরাল। মাশরাফি বিন মুর্তজা। খুব ভালো খেলোয়াড়, জনপ্রিয় নেতা বলে শুনেছি। সাকিব আল হাসান। বাংলাদেশের ব্রাইড। তারপর হচ্ছে সানি লিওন। অনেক সুন্দরী একটা মহিলা, দেখলে হিংসা লাগে। সুন্দরী বলে হিংসা লাগে? সুন্দরী মানে সে সুন্দরী, তার হচ্ছে যে প্রত্যেকটা মানুষের অনেক ভালো মন্দ দিক থাকতে পারে। আমি ভালো কোন দিকটা দেখছি তার, এটা হচ্ছে কথা, সেদিক দিয়ে। কিন্তু হচ্ছে যে বাকি দিক এটা যার যার ব্যাপার। সাজু ওয়াজেদ জয়। তেমন চিনি না। শেখ হাসিনার পুত্র। ঠিক আছে, শেখ হাসিনার পুত্র, কিন্তু যেহেতু উনি দেশে থাকেন না বা তেমন কিছু আমার তার সম্পর্কে জানারও নেই, বলারও নেই। আচ্ছা, মাওলানা আজহারি। বলতে পারবো না, তবে ওনার ওয়াজ খুব ফেমাস, এটা আমি শুনেছি, নিজে কখনো শুনিনি কিন্তু শুনেছি উনি ওনার ওয়াজ ফেমাস। তো আরেকটা জিনিস জানি, যেহেতু আমরা অনেক সৌন্দর্যের আলোচনায় আসছিলাম, তো তোমার রূপের রহস্য কি? আমার রূপের কি আর রহস্য আমার জানা নাই, এটা তুমি বলো। তুমি বলবা, আসলে তুমি এত সুন্দর কিভাবে এখনো এতটা সুন্দর, মানে তোমাকে দেখলে তো আমারই হিংসা হচ্ছে, যে কারোরই হিংসা হয়। এই যে তুমি যেমন সানি লিওনকে দেখে হিংসা করো, তারপরে যেমন তুমি খালেদা জিয়ার কথা বললা যে ওনার অনেক রিফ্লেক্ট করে মনে হয় লাইট, তো সেম তো তুমিও। তো তোমার এই সিক্রেটটা কি, রূপের সিক্রেটটা কি? আমার আসলে রূপ তো জেনেটিক আমি মনে করি। হ্যাঁ, যেমন আমি তোমাকে একটু আগে বলছিলাম যে আমার মা আমাকে মানে কখনো পার্লারে যেতে দেন না। আমার মার ধারণা যে ঘষা মাজা করলে সুন্দর হওয়া যায় না। তা আমি মাঝে মাঝে আম্মার সাথে আর্গু করি যে ঘষা মাজা করলে চকচকা তো হওয়া যায়, চেঞ্জ না হওয়া, চকচকা হওয়া যায়। তো আমার বাবার দিক থেকে তাদের পূর্বপুরুষটা এসেছিলেন হচ্ছে ইরান থেকে। আমার বাবাও খুব সুন্দর, এখনো খুবই সুন্দর। তো হয়তো জেনেটিক্যালি এটার একটা প্রভাব থাকতে পারে। জেনেটিক্যালি। আর আমি কোনো আজাইরা অন্য কি নিয়ে কখনো প্যারা নেই না, মানে কে আমাকে কি বললো বা কার কি আছে, আমার কি নেই, এইসব বিষয় নিয়ে কখনো প্যারা নেই। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, সেটা হলো যে তুমি কি নায়িকা হবার কোনো অফার পেয়েছো কিনা? হ্যাঁ, বহুবার। তো এই প্রফেশনে কেন যাওনি? প্রথম কথা হচ্ছে যে আগে যখন পেয়েছি তখন আব্বা যেতে দেয়। আচ্ছা, তো আব্বা যেতে দেয় নাই। আর হচ্ছে যে এখন ঠিক ওভাবে এখন কায়েস আহমেদ সেলিম যেতে দিবে না। আর হচ্ছে যে কায়েস আহমেদ সেলিমটাকে আমার হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে তবে নাটক আমি করেছি, অভিমানী তুমি, একটা নাটক আমি রিসেন্টলি করেছি এবং ভেরি রিসেন্টলি এটা অন ইয়ার হবে ইনশাল্লাহ। নাটকটির নাম হচ্ছে অভিমানী তুমি। আমার বিপরীতে আছেন ফজলুর রহমান বাবু। তো এই নাটকটা যদি দর্শক নন্দিত হয় তাহলে ফার্দার আমি নাটক করব। ইতিমধ্যে অনেক অফার এসেছে, আমি বলছি আপনারা দাঁড়ান, আমি দেখে নিই দর্শক আমার কিভাবে গ্রহণ করে। কারণ নাটক আমার শখ, নাটক আমার পেশা বা নেশা না। হ্যাঁ, তো দেখি। মানে শখের জায়গা থেকে নাটক করার ইচ্ছা আছে, বাট সিনেমা না। ঠিক, আমাকে কি তোমার মনে হয় যে মুভি নাটক হিসেবে মানাবে? না, মানাবে না কেন? কেন মনে হয় যে আমরা ঠিক একটু গ্ল্যামারাস বা ওরকম দেখতে পছন্দ করি, সেরকম তো আর আমি না। আমাকে মানুষ আমার মনে হয় না আর কি। না, এরকমও তো হতে পারে যে মানুষও তোমাকে দেখতে চায়। এরকম আসলে আমি ভাবি নাই। আর পারমিশন পাওয়াটা একটা বড় ব্যাপার, মনে হয় না পাবো। আজকে আড্ডায় কি সব প্রশ্ন তুমিই করবে আর আমি উত্তর দিব, নাকি আমিও কিছু প্রশ্ন করবো? হ্যাঁ, করো, অসুবিধা নেই। আমি তো আর তোমার মতো সেলিব্রিটি না, আমাকে কি জিজ্ঞেস করবো? আমি দুনিয়া একটা সাধারণ মানুষ। হ্যাঁ, আমি ফোটাও সেলিব্রিটি না। আমার সেলিব্রিটি শুনে লজ্জা লাগে যে আমাকে মানুষ কেন এটা বলছে। আমি আসলেই যে কত সাধারণ, তুমি কোনো একদিন আমার বাসায় গেলে তাহলে বুঝতে পারবে।
আচ্ছা, তুমি যে মাঝে মধ্যে শখ করে রান্নার কিছু ভিডিও করো, আমরা দেখি, তো ওইখানে মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করে যে তুমি আহ খাবার আইটেমটা না দেখিয়ে বেশি তোমাকে দেখাও। এটা নিয়ে আসলে তোমার মন্তব্য কি? একদম ঠিক বলেন ওনারা। হ্যাঁ, আমি আসলে আমি হচ্ছে রন্ধন পটীয়সী কোনো ব্যক্তি না, আমি কোনো রন্ধন শিল্পী না। আমার রান্না দেখানোর উদ্দেশ্য রান্না শেখানো কখনোই না, কারণ আমার দর্শকরা আমার চেয়ে অনেক ভালো রান্না করে। আমার রান্না দেখানোর উদ্দেশ্য হচ্ছে কতগুলো আছে, সেটা হচ্ছে 1 নাম্বার, যে কোনো পেশায় থেকে যে কোনো ব্যস্ততার মাঝে একজন মানুষ রান্না করতে পারে, 1 নাম্বার। তারপর হচ্ছে কত দ্রুত যে রান্নাটা শেষ করা যায়। সেই সাথে আমি বলি যে এই রান্নাটি যেটা আমি করছি তার নিউট্রিশনাল ভ্যালু কি, এই রান্নাটা বা এই খাবারটা একজন ধরো একটা সিকিডির পেশেন্ট, একজন কার্ডিয়াক পেশেন্ট, একটা ধরো হাইপারলিপিডিমিয়া পেশেন্ট খেতে পারবে কিনা, অথবা কার এটা খাওয়া উচিত। যেমন গরুর মাংস একজন অ্যানিমিক পেশেন্ট বা গ্রোয়িং এজের বাচ্চারা খেতে পারবেন যারা নন অ্যালার্জিক টু বিফ। তো আমি এগুলো কিন্তু সব বয়ান করি। তো এই জন্য আমি চাই ক্যামেরা ফোকাস আমার উপরই থাকুক, আমি কি বক্তব্য দিচ্ছি সেটা শুনুক, রান্না ফাঁকে ফাঁকে দেখাবো, কিন্তু রান্না দেখানো আমার উদ্দেশ্য না। আচ্ছা, আমরা আরেকটা গুগলি জিজ্ঞেস করি তোমাকে, সেটা হচ্ছে যে তুমি কাপড় পরতে হলে আমি কাপড় খুলতে হয় আমি টিকে। তুমি কাপড় পরতে হলে আমি কাপড় খুলতে হয়, এগুলো আমি পারি না, এগুলো আমাকে দিয়ে বলা সম্ভব না। একদম সহজ, কি? একটু ভাবো। তুমি কাপড় পরতে হলে হ্যাঙ্গার। হ্যাঙ্গার, হ্যাঙ্গারটা কেন মনে হলো? তো হ্যাঙ্গার থেকে কাপড় তো নিয়ে আমি শাড়িটা নিয়ে পরি, যেমন আজকে শাড়িটা হ্যাঙ্গারে ঝুলানো ছিল, আমি পরে আসছি। কি হয় না? কি হয়েছে? একদম সঠিক হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস জানা ছিল, অনেক সময় মানে এখন তো মানুষের বাক স্বাধীনতাটা ফেসবুকেই বেশি, কোনো কিছু লিখতে বা বলতে গেলে কোনো পারমিশন লাগে না, বাধার প্রয়োজন নাই। আর তুমি কি জানো এখন ফেসবুকে কিছু লিখতে গেলে লিখতেও জানতে হয় না। আমি দেখলাম যে আমার বাসায় যে গৃহকর্মী আছেন, হ্যাঁ, সে মুখে মুখে বলছে আর লেখা হয়ে যাচ্ছে। তাহলে এখন ফেসবুকে কিছু লিখতে হলে লেখাও জানতে হয় না। হ্যাঁ, জাস্ট শুধু বলতে হয়, স্পিকিং অপশনে গিয়ে বলতে হয়, বললেই হয়ে যায়। আপু, তুমি তো ডাক্তার, তোমার থেকে একটা জিনিস জানতে চাই, মানে এটা আমার কিউরিওসিটি, সেটা হলো যে ছোটবেলায় আমরা সিনেমায় দেখতাম যে কাউকে ভালোবাসলে, কারো প্রেমে পড়লে, তাকে দেখলে হার্টবিট বেড়ে যায়। আসলে কি ঘটনা কি সত্যি? অবশ্যই সত্যি, হার্টবিট বাড়ে। কারণ হচ্ছে যখন আমরা কোনো বিষয় নিয়ে এক্সাইটেড থাকি, হ্যাঁ, তো তখন আমাদের অ্যাড্রিনালিন হরমোন সিক্রেট হয় এবং সেটা হার্টের উপর কাজ করে এবং তখন আমাদের হার্টবিট বেড়ে যায়। দিস ইজ ভেরি ন্যাচারাল। মানে আমি যখন ভাবি যে ও আসতেছে বা ও ফোন করতেছে না কেন, তখন আমার হার্টবিট বাড়ে। তার মানে তোমার বাড়ে। আমি এটা ফিল করি না, কিন্তু আমার মনে হয় যে আসলে সিনেমা দেখতাম যে হার্ট একদম এরকম করছে, মনে হয় যেন বেরিয়ে যাবে। সিনেমায় যা দেখানো হয় সেটা তো বাস্তবেরই দেখানো হয়, তাই না? আচ্ছা, তুমি কি মানে আমরা দেখি যে তুমি মাঝে মধ্যে খুব ভালো নাচো, তুমি কি গান করতে পারো? না, গান আমি জীবনে করতে পারি না। মানে আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি, ছোটবেলা মানে কি ছোটবেলা, বড়বেলা, বুড়াবেলা যাই বলো, আমি নাচ সবসময় শিখেছি, কিন্তু গান আমাকে দিয়ে হবে না। আমার কণ্ঠ নিয়ে আমি সবচেয়ে বেশি ট্রোলড হয়েছি। মানে সবাই মনে করে যে আমি বুঝি ঢং করে এরকম ভাবে বলি বা আল্লাহ করে বলতেছি, কিন্তু আমার গলার স্বরটাই এমন। হ্যাঁ, আমিও এটা ভেবেছিলাম যে যখন আমি অ্যাজ এ শ্রোতা হিসেবে তোমাকে দেখলাম তখন আমার মনে হচ্ছে কেমন ডুঙ্গি একটা মেয়ে, তারপর যখন আমি নিজেও কথা বললাম দেখে না ন্যাচারালি এটা। হ্যাঁ, কারণ হচ্ছে যে একটা মানুষ কন্টিনিউয়াসলি তো আর মানে গলার স্বর করে কথা বলতে পারে না, গলার স্বরটাই মানে এরকম। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে তোমার সাথে কি মুহূর্তে ব্যাগ আছে কিনা, আমরা দেখতে যাচ্ছিলাম যে তোমার ব্যাগে কি আছে, এটা কি আমাদেরকে দেখাতে পারবে? আমি তো ইউজুয়ালি ব্যাগ ব্যবহার করি না। অনেকের আছে না, ধরো ব্যাগের শখ, অনেক মূল্যবান ব্যাগ থাকে, হ্যাঁ, ব্যাগ কিনে। আমি হচ্ছে যে আমার আম্মা ইউএসএ থেকে আমাকে একটা ব্যাগ পাঠায়, যতক্ষণ না ওটা ছেঁড়া হবে ততক্ষণ আমি ব্যাগটা জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করি, না গাড়িতেই পড়ে থাকে, আর হাতে মোবাইল থাকে আর গাড়ির চাবি। এই মুহূর্তে আমাদের শোতে এসে তুমি তোমার পছন্দের ভালোবাসার মানুষকে কোনো মেসেজ পাঠাতে চাও কিনা? রেগুলারলি এমনি আমার মোবাইলে মেসেজ করি, এখন আবার এখানেও মেসেজ করতে হবে, আর সে যদি প্রোগ্রাম না দেখে আর দেখবে না। ভালোবাসার সাবরিনের প্রোগ্রাম কি কেউ না দেখে থাকতে পারে? ভালোবাসা হচ্ছে ভালোবাসার মানুষ, তো তুমি যেটা মেন করছো সেটা একজন, কিন্তু হচ্ছে যে
এখন আমার সব ভালোবাসি আমার ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্সদের জন্য। আর আমি যখন কারাগারে যাই না, তখন আমি উপলব্ধি করেছি যে আসলে রিয়েল লাইফ ফ্রেন্ডস বলে কিছু নেই, ফ্রেন্ডসও নাই, আত্মীয় নাই। আমি যখন কাশিমপুর কারাগারে 3 বছর ছিলাম, তখন দেখা ঘরে, সাক্ষাৎ ঘরে সাবরিনাকে দেখতে কেউই আসে। তো আমার কাছে এখন ভার্চুয়াল জগতের ফ্রেন্ডস ফলোয়ার্সরা ইম্পর্টেন্ট, তাদের জন্যই আমার ভালোবাসা। তো তাদেরকে আমি বলবো যে আমাকে ওনারা পছন্দ করেন অপছন্দ করেন সেটা নিয়ে আমি কিন্তু কখনোই বদল করি না, কিন্তু আমাকে আমার জীবন থেকে অনেক কিছু শেখার আছে, সেই শিক্ষাটা যদি তারা গ্রহণ করেন তাহলে তারা নিজেদেরকে হয়তো সেফ রাখতে পারবেন। আচ্ছা, তোমার বন্দিনী নিয়ে কিছু শুনতে হচ্ছে, মানে বন্দিনীর দেখতে লাইন যদি আমাদেরকে শোনাতে। বন্দিনীটা এক একটা মানে বন্দিনীর প্রথম খণ্ডটা, আবার দ্বিতীয় খণ্ড আসছে ইনশাল্লাহ 2025-এর বই মেলায়। তো বন্দিনীর ব্যাপারটা হচ্ছে যে এক একটা নারীকে নিয়ে, বন্দিনীকে নিয়ে এক একটা এপিসোড। তো তাদের জীবনের, যেমন ধরো একটা নারী কিভাবে একটা পরকীয়াতে জড়ায়। আচ্ছা, তো তারপরে তার যে মনের টানা পড়েন, সে স্বামীকেও ছাড়তে চাচ্ছে না, আবার অনেক কিছু হারাতে হবে, আবার সে প্রেমিককে কেউ ধরে রাখতে চাচ্ছে কিন্তু তার সাথে পালিয়ে যেতে পারছে না, মানে এরকম। কিন্তু আলটিমেটলি কি হয় তাদের পরিণতি। তারপরে ধরো একটা খুব ওয়েল অফ সোশিও ইকোনমিক কন্ডিশনের একটা মেয়ে, সে কেন অ্যাডিক্ট হচ্ছে, তার মাথায় সবসময় যে কত কিছু পাচ্ছি তাও ভাল লাগে না, তার ভাল লাগে না বিমারি। হ্যাঁ, ও বাবু ওটা ভাল লাগে না, ও ওটা ভাল লাগে না, ভালো লাগে না করতে করতে ড্রাগ এডিকশন। তো এরকম অনেক গল্প, অনেক এবং সেই সাথে সামাজিক প্রেক্ষাপট, এটাই হচ্ছে বন্দিনী। আচ্ছা, তো বন্দিনীর জন্য অনেক শুভকামনা রইলো। আচ্ছা, বন্দিনীটা আমরা কোথায় পাবো বই মেলায়, মানে কোন প্রকাশনী থেকে? আচ্ছা, বন্দিনী প্রথম খণ্ড সেটা হচ্ছে আহমেদ পাবলিশার্স থেকে বের হয়েছিল। তো এবার বন্দিনীর দ্বিতীয় খণ্ড বের হচ্ছে শব্দশৈলী প্রকাশনা থেকে। আমি তোমার সব দর্শকদের কাছ থেকে, নতুন সময়ের সবার কাছ থেকে আমার নতুন বইয়ের জন্য নতুন ভাবে শুভকামনা চাই। আচ্ছা, তো তোমার নতুন বই, নতুন বিবাহিত জীবন এবং সবকিছু এই নতুনত্বের মধ্যে সবকিছুতে এই দৈনিক নতুন সময় থেকে তোমাকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আচ্ছা আপু, তোমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছি, এই ফোনটি কার টাকায় কেনা? এটা ও গিফট করেছে। ওটা কে? ওটা হচ্ছে ওই। ও আচ্ছা, মানে আমারও। আচ্ছা, তোমারও। আচ্ছা, তোমারও আর কি দিয়েছে এই মুহূর্তে তোমার সাথে আছে? তোমার ওর দেয়া কি কি আছে? লকেট। আচ্ছা, আর এখানে ওর নাম লেখা আছে তাবিজের। আচ্ছা, তো আমি হচ্ছে যে তাবিজ কবচে তো বিশ্বাসী না, তো এটা নিয়ে আসছে। তো এটার মধ্যে ও নিজেই ওখানে ওর নাম লেখা আছে, কায়েস লেখা আছে। তো এটার মধ্যে আবার নিজে একটা কাগজের মধ্যে আমাদের দুজনের নাম লিখে, যে তোমাকে ভালোবাসি এটা লিখে এটার মধ্যে ঢুকায়, আবার নিজে এবার মোম দিয়ে লাগাইছে। আচ্ছা, তাবিজটা কি গোল্ড? গোল্ড। আমি গোল্ড করতে পারি না, কারণ আমি খুব ভেরি মাচ অ্যালার্জিক টু মানে ইমিটেশন জুয়েলারিজ। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এবার বলো, তোমার জীবনে এই মুহূর্তে সব থেকে ভালো কাজ কোনটা করে তুমি খুব মানে মেন্টালি স্যাটিসফ্যাকশন পাইছো, খুব আনন্দ বোধ করছো, এরকম কোন কাজটি আছে? সত্যিকার অর্থে আমি প্রতিটা কাজ করে আমার মনে হয় যে আমি এটা খুব ভালো কাজ করেছি। যেমন হচ্ছে যে রেগুলার আমি কিন্তু অনেক ভালো কাজ করার চেষ্টা করি, যেটা হচ্ছে সবার চোখে ভালো। তো মাঝে মাঝে এমনও হয় যে কাউকে কোন একটা খারাপ মানুষকে বকা দিয়েও মনে হয় যে এই কাজটা খুব ভালো করছে। তো ভালো কাজের কোনো সীমা পরিসীমা নাই। হ্যাঁ, ভালো কাজ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই তার জীবনে অনেক ভালো কাজ করে, কিন্তু সে বুঝতে পারে না, অনেকে নিজের অজান্তেই ভালো কাজ করে। যেমন আমি ধরো কম্বল দিলাম, ধরো গরমে কিছু করছি, বা বন্যার্ত এলাকায় যাওয়া, তারপরে ধরো ফ্রি চিকিৎসা, এগুলোও ভালো কাজ, এগুলা করি। আবার হচ্ছে যে বাসায় রান্না করি, ওই রান্না খেয়ে যদি আমার হাজবেন্ড খুশি হয় সেটাও ভালো কাজ। আর কোনো ধরো কেউ আরেকজনের ফেসবুকে কোনো পোস্টে ব্যাড কমেন্টস দিচ্ছে, তাকে ইচ্ছা মতো তুলাধনা করলাম কিছু লিখে, সেটাও ভালো কাজ। এখন ভালো কাজের কোনো সীমা নাই, আমি সারাক্ষণই ভালো কাজ করি।
আচ্ছা, তোমাকে যদি এই মুহূর্তে একটা সুযোগ দেওয়া হয় যে একজন মানুষকে তুমি ইচ্ছা রকম পিটাইতে পারবা, তাহলে কাকে পিটাবা? আমি মানুষকে আমি ঠিক মারামারিতে খুব একটা না অভ্যস্ত না, তবে আমি মুখ চালাতে জানি। কিন্তু হয় কি যে চিন্তা করি যে সামনের মানুষটা তো হার্ট হবে, এজন্য বলি না। কিন্তু আমি একেবারে মানে ঝগড়া করতে পারি ভালোই। আচ্ছা, ধরো এই মুহূর্তে তোমাকে একজনকে মানে সুযোগ দেওয়া হলো, তুমি একজন ইচ্ছা রকম বকবা, তবে ইচ্ছা মতন বকার যদি কোনো সুযোগ পাই, তাহলে আমার একজন স্যার আছেন, তাকে বকবো। মানে এটা কি স্কুল শিক্ষক ছিল নাকি তোমার ছিল? মেডিকেল লাইনেরই শিক্ষক ছিলেন। তো আমি ওনার আন্ডারে আমি কার্ডিয়াক সার্জারি করতাম, ট্রেনিং করেছি এবং আমি করতাম। তো আমি যখন এই বিপদটাতে পড়লাম, মানে এই মামলাটাতে পড়লাম, তখন উনি একেবারে উধাও হয়ে গেলেন। আমি কতটা কাজে দক্ষ বা সেটা কিন্তু আমার স্যারই খুব ভালো জানেন। তো উনি আত্মগোপন করলেন যে পাছে লোকে কিছু বলে। এমনকি আমি যখন কারাগারে ছিলাম, তো তখন যখন কারাগারে ছিলাম, তখন আমার মা খুবই অসুস্থ হয়ে ইতে ভর্তি ছিলেন, আইসিইউতে ভর্তি ছিলেন। আচ্ছা। তো স্বাভাবিকভাবেই আমাদের একটা ছিল, আমার বাবা তার সাথে যোগাযোগ করেছিলেন যে কোথায় নিয়ে যাবেন। আমার বাসায় কিন্তু কেউ ছিল না, শুধু আমার বাবা মা। স্যারের সাথে যখন যোগাযোগ করা হলো, তখনও স্যার ভয়ের চোটে আত্মগোপনে থাকলেন যে সাবিনার বাবাকে সাথে যোগাযোগ করলে যদি তাকে হতে হয়। হ্যাঁ, তো আমি তাকেই এখন যদি পেতাম, তবে স্যারকে আমি অভিমান ভরে জিজ্ঞেস করতাম যে স্যার আপনি এই কাজটা কি করে করতে পারলেন, কারণ স্টুডেন্ট তো সন্তান তুল্য। তো যাই হোক, পলিটিক্যাল কারণে তার মানে সে চাচ্ছিল পলিটিক্যালি একটা জায়গা পেতে, এই কারণে সে আত্মগোপনে ছিল। তো যখন এই যে আমরা নতুন সময়ে যে আমরা একটা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন সরকার পেয়েছি, তখন তার স্বাভাবিকভাবে তার পতন ঘটেছে, তার পলিটিক্যাল চিন্তা ভাবনার এখন ইতি। তা আমি ভাবি যে আসলে আমি তাকে কোনো বিচার করতে পারি না, কিন্তু আল্লাহর কাছ থেকে সে বিচার পেয়েছে। আরেকটা জিনিস, তোমার জীবনের সব থেকে কোন কাজটি মনে হয় জীবনের সব থেকে বড় ভুল ছিল? ভুল শুধু তো আমরা সবসময় সবাই করি, তবে ভুল ছিল বোধহয় আমার বাবা মার কনসেন্ট না নিয়ে বিয়ে করা। তো মানুষ আসলে ভুল থেকেই শিখে, আমার মনে হয় যে তুমিও শিখে ফেলেছো। আর কেউ কেউ দেখে শিখে, কেউ থেকে শিখে, কিন্তু কেউ দেখে থেকে কোনোভাবেই শিখতে পারে না। আমার মা মাঝে মাঝে এখনো আমাকে বলে যে তুমি যে মানুষকে তো বিশ্বাস করো, তোমার জেল খেটেও কোনো চেঞ্জ হয় নাই, তুমি ঠিক আগের মতনই আছো। আগের মতনই আমার চোখে কথায় কথায় পানি আসে, বা আগের মতনই আমি এখনো নরম আছি, এটা আমার ধারণা। আচ্ছা, না আসলে আমার ধারণা সব থেকে আমার মনে হয় বেশি আমাদেরকে চেনে আমাদের মারা, তারা আমাদের জন্মদাতা, মানে ঠিক জন্মদাত্রী ঠিক সেই হিসেবেও না, এত ভালোভাবে বোঝে। মানে দেখবে যে তোমার মার সাথে কয়েকদিন কথা নাই, তোমার হঠাৎ করে মন খারাপ, ওই সময়টা উনি ফোন দিছে। একদম। এবারে একটা তোমাকে বলি যে এবার যখন ছাত্র আন্দোলন চলছিল, তো আমি তো রেগুলার বের হয়েছি, তো একবার একদম মানে পুলিশ গুলি চালাচ্ছে ঠিক ওই জায়গাটায়, বাড্ডা, হ্যাঁ ওই জায়গাটা তো একটা খুব ভয়ানক জোন ছিল। তো তখন পিছনে পুলিশ গুলি করছে, তো আমি দৌড়াচ্ছি, আমি কিন্তু সবসময় পেন্সিল হিল দৌড়াতে পারছি না। তো সবাই বলতেছে সাবিনা পা, সাবিনা পা, সবাই আমাকে চিনে। তো সবাই আমাকে বলতেছে যে আপনি দোকানের পিছনে আসেন, এখানে একটু শেষ নেন, এরকম। ঠিক ওই সময় গোলাগুলির সময় আমার মা আমাকে ফোন দিয়েছে। তো আমি তখন ভাবছিলাম যে এটাই আমার মার সাথে আজকে আমার শেষ কথা, কারণ এমন ভাবে গুলি হচ্ছিল, মানে আমি ভাবছিলাম না যে আমি বাঁচবো। আচ্ছা, এমন একটা, যেহেতু আমাদের গণ অভ্যুত্থানের আলোচনা আসছে, তো ইতিপূর্বে মানে এখন তো সবাই সাবেক হয়ে গেছে বা অনেকেই পলাতক আছে, তো এই মুহূর্তে রাজনৈতিক কোন নেতার ভাইরাল বক্তব্যটা তোমার মনে পড়ছে, যেটা মনে হলে খুব হাসি পায়? এই মুহূর্তে কার কথা মনে পড়ছে? পালাবো না। এটা কে বলেছিল, নামটাই বলো। কাদের আঙ্কেল। কাদের আঙ্কেল, আচ্ছা পালাবো না। হ্যাঁ, এই জিনিসটা বেশি ভালো লাগে। আচ্ছা, আরেকটা জিনিস, যে সোশ্যাল মিডিয়ায় তোমাকে মানুষ মডেল ডাক্তার বলে, হ্যাঁ ডাক্তার, মানে ডাক্তার কম মডেল বেশি বলে, এই জিনিসটা শুনতে তোমার কেমন লাগে? আচ্ছা, আমি যারা বলে তাদেরকে এটাই বলতে চাই যে ডাক্তার মানেই তো মডেল। কারণ মডেল সেই ব্যক্তি যাকে মানুষ অনুসরণ করবে, তাই না?
তো আমি মনে করি যে ডাক্তার হয়েছে, হ্যাঁ, যে মেয়েটি, আমি তো বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন, শুধু এমবিবিএস পাশ করেছে যারা, এখনো বিশেষজ্ঞ হয়নি, তারাও কিন্তু মডেল। কারণ হচ্ছে যে তারা এত দূর, এত ঘাত প্রতিঘাত সহ্য করে, এই ডাক্তারি পড়া কিন্তু মানে খুবই কঠিন, সব ত্যাগ স্বীকার করে তাকে পড়তে হয়। এই যে তুমি আমার সাজগোজ দেখছো, মেডিকেল কলেজে কিন্তু কখনো আমি মানে এরকম না, মানে কখন সাজবো না পড়বো। তো অনেকে আমাকে ধরো কমেন্টসেও দেখবা যে উনি সাজতে পারেন না, উনি এই, আমি বললাম যে সাজতে পারবো কি করে, আমি কি সাজতে শিখেছি? যদি সাজতেই শিখতাম তাহলে আজকে কার্ডিয়াক সার্জন হতে পারতাম না। রাইট, কারণ যখন পড়ার সময় ছিল, যখন পড়া, আমি এখনো নতুন সময় দর্শকদেরকে এটা বলতে চাই যে যখন পড়ার সময় তখন পড়া, হ্যাঁ। আর আমি আমার টাইমটাকে কম্পার্টমেন্টালাইজ করি। যেমন হচ্ছে যে যখন আমি রান্না করব তখন রান্নাই করবো, তখন আমি পুরো ফোকাস রান্নার দিকে। যখন আমি লিখবো তখন কিন্তু আমি দরজা বন্ধ করে লিখবো, হ্যাঁ। যখন আমি স্বামীর সাথে আহ্লাদ করবো তখন আমি আহ্লাদই করবো। আচ্ছা, স্বামীর একটা বদভ্যাস বলো যেটা তুমি তাকে বলতে পারো না কিন্তু তোমার পছন্দ হয় না। শুনো, যখন স্বামী হয়ে যায় তখন তার সবকিছুই ভালো লাগে, বুঝছো? তার নাক ডাকা শব্দও সুন্দর লাগে। তার মানে কি স্বামী নাক ডাকে? হ্যাঁ, নাক ডাকে, নাক ডাকে, হ্যাঁ। তো তখন নাক ডাকা শব্দই সুন্দর লাগে, বুঝছো? আর যখন তুমি দেখবা যে কোনো মানুষকে তোমার পছন্দ হচ্ছে না, তখন সেই মানুষ যতই ভালো হোক তোমার তাকে পছন্দ হবে না। তো তবে উনার একটা জিনিস আমার ভালো, মানে বলবো যে উনি বলে যে আমি এক্ষুনি আসতেছি, থাকো। সে এক্ষুনি আর শেষই হয় না, দেখো 10 ঘন্টা পরে ফোন করলেও এই বললাম না আমি আসতেছি, ওই আসতেছি, কিন্তু অপেক্ষা করার বেশি। অপেক্ষা করার বেশি। আচ্ছা, ওই সময়টাতে অপেক্ষা করার অবস্থায় তখন কি মনে হয় বারবার? তখন আমার যা মেজাজ খারাপ হয়, মানে আমার মনে হয় যে সবচেয়ে বেশি কষ্টকর হচ্ছে অপেক্ষা করা। তবে আমি অপেক্ষা করতে শিখে গেছি, কারণ জামিনের জন্য একটা 420 মামলা নিয়ে জামিনের জন্য জাস্ট হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে 3টা বছর অপেক্ষা করেছি। আমি বলবো যে অপেক্ষা করানো একটা খুব খারাপ জিনিস। ভাইয়া, বুঝলেন তো, আপু কিন্তু আপনার জন্য একদম অপেক্ষা করতে ভালোবাসে না, কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসে। তো প্লিজ আপুকে অপেক্ষা করাবেন না। থ্যাংক ইউ এটা বলার জন্য। আমার কথা না শুনলে তোমার কথা নিশ্চয়ই শুনবে। আপু, আরেকটা জিনিস বলো যে বিয়ের দিন বাসর ঘরে কি গিফট পেয়েছিল ভাইয়ের থেকে? আমাদের বাংলাদেশের ট্রেডিশন, বাসর ঘরে বউকে বড়রা কিছু দেয়, তোমাকে কি দিয়েছিল? চুরি। আচ্ছা, একটা বিষয় ছিল, তোমাকে কি বিয়েতে কাবিন পুরোটা পরিশোধ করেছিল না ক্ষমা চেয়েছিল? অর্ধেক। অর্ধেক মানে অর্ধেক পেমেন্ট করে অর্ধেক ক্ষমা কিভাবে চাই? মানে অর্ধেক পেমেন্ট করে অর্ধেক ক্ষমা, এটা কিভাবে সম্ভব? আসলে হচ্ছে যে মানে এটা তো আসলে জিজ্ঞেস করতে হবে। আমি আজকেই বাসায় গিয়ে বিশ্বাস করবো যে আমি জিজ্ঞেস করবো যে তুমি অর্ধেক করলা বা অর্ধেক পেমেন্ট করলা, অর্ধেক ক্ষমা চাইলে হবে না, বাকি অর্ধেকও দিয়ে দাও। আচ্ছা, ওই সময়টাই তুমি কি বলছিলে? আজকে না হয় বলবো, ওই সময়টা যখন অর্ধেক ক্ষমা চাওয়া হলো তখন তুমি কি বলেছিলে? আমি বললাম যে আসলে দেলমোহর নারীর অধিকার, তোমাকে ক্ষমা করা হচ্ছে না, তবে তোমাকে কিছু সময় দেওয়া হচ্ছে। তোমাকে আমি 6 মাসের সময় দিলাম। ও আচ্ছা, তাহলে কয় মাস হয়েছে? এখনো 6 মাস হয়নি। আসলে তোমাকে আজকে আমাদের শোতে পেয়ে অনেক ভালো লাগলো, অনেক আড্ডা দিলাম। আশা করি আবার আমাদের সাথে দেখা হবে, দর্শকদের সাথে কথা হবে। আর তোমার বন্দিনী, তোমার নতুন বিবাহিত জীবন এবং সবকিছু মিলে তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে বলার জন্য। আমি তোমার সব দর্শকদের কাছে আমার নিজের জন্য না, আমার বন্দিনীর জন্য দোয়া চাই, কারণ বন্দিনী আমার জীবন। এখন আমি আসলে যাই করি, এই কেউ আমাকে রান্না করতে দেখছে, কেউ গাড়ি ক্লিন করতে দেখছে, সবসময় অ্যাক্টিভিটিস এর মধ্যে দেখছে, কখনো কম্বল দিতে দেখছে, কখনো পানি খাওয়াতে দেখছে, কিন্তু আমার মূল ফোকাস হচ্ছে বন্দিনীদের রিহ্যাবিলিটেশন, যাতে একটা বন্দিনীকে সমাজ হেয় চোখে না দেখে। তো এটার জন্য আমি দোয়া চাই।